আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহিন স্যার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা 1000 প্রশ্ন সমাধানের একটা মহৎ জার্নিতে নেমেছি, যেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের 1000 করে মোট 4000 প্রশ্ন সমাধান করব এবং এই প্রশ্ন সমাধান শেষে আপনাদের জন্য এই প্রশ্নগুলো নিয়ে একটা বই তৈরি হবে, যেটা আপনারা পরবর্তীতে পাবেন এই ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পরে। তো আপনাদের সেই ক্লাসের মানে সাধারণ জ্ঞানের যে 1000 প্রশ্ন সলভ করার যে মহৎ উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছি, তার মধ্যে আজকে নবম ক্লাস এবং এখানে আমরা 281 থেকে আজকে 315 পর্যন্ত এই প্রশ্নগুলো সলভ করবো ইনশাল্লাহ। শুধু সলভ না, আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা শুধু ব্যাপারটা এমন না যে প্রশ্নই সলভ করছি, আমরা কিন্তু প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণ ব্যাখ্যা প্রদান করছি, যেগুলো থেকে আপনি আরও অনেকগুলো প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। তো দেরি করব না, আজকে আমাদের নবম ক্লাস সাধারণ জ্ঞানের এবং আমি শাহিন স্যার পুরোটা সময় জুড়ে আপনার সাথে আছি এবং আজকের ক্লাসের শেষ প্রশ্নের নাম্বার হবে 315 এবং প্রশ্নটা শুরু হচ্ছে 281 নাম্বার প্রশ্ন দিয়ে। তার মানে এর আগে আপনি সাধারণ জ্ঞানের 280টা মূল প্রশ্ন সাথে প্রাসঙ্গিক ব্যাখ্যায় আরও এরকম কয়েক শত প্রশ্নের সমাধান পেয়েছেন। আপনার উচিত হবে এই প্রশ্নগুলো নোট করে রাখা, নোট করে রাখা এবং এগুলো মাঝে মধ্যে বার করে দেখা এবং প্র্যাকটিস করা। ঠিক আছে, আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কাজের কাজ কিছুই হবে না। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ, জানতে চেয়েছেন আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমি শারীরিক এবং মানসিকভাবে বেশ ভালো আছি। তাহলে দেরি করব না, শুরু করে দিব আজকের ক্লাস। প্রথমেই আপনার জন্য আজকে যে প্রশ্নটি আছে আমার ঝুলিতে, সেটি হচ্ছে সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত। সার্ক বিশ্ববিদ্যালয়, আমরা সবাই জানি, ইতিমধ্যেই জানি যে সার্ক একটি আঞ্চলিক সংগঠন। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে এই সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে এবং দক্ষিণ এশিয়ার 8টি দেশ বর্তমানে এর সদস্য। যদিও নানা ধরনের জটিলতার কারণে সার্কের বর্তমান কার্যক্রম স্থগিত আছে, কিন্তু সার্কের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন দেশে আছে। যেমন বাংলাদেশে আছে সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র, সার্ক কালচারাল সেন্টার আছে শ্রীলঙ্কায়, এভাবে সার্ক দুর্যোগ কেন্দ্র আছে ভারতে। এভাবে আপনার সার্কের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন দেশে সদস্য দেশগুলোতে অবস্থিত। তো সার্কের কিন্তু একটা ইউনিভার্সিটিও আছে, যেটার নাম হচ্ছে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি। সাউথ এশিয়ান ইউনিভার্সিটি। এখন প্রশ্ন হচ্ছে এই সাউথ এশিয়ান ইউনিভার্সিটি কোথায় অবস্থিত। আপনারা অনেকেই উত্তর দিয়েছেন। আমি আজকেও বলবো যে প্রশ্ন ক্লাস শেষে অবশ্যই জানাবেন যে আপনার কতগুলো নিজে নিজে হয়েছে। হ্যাঁ, যারা উত্তর দিয়েছেন ক, তাদের উত্তর সঠিক হয়েছে। এটি ভারতের দিল্লিতে অবস্থিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটি। আবার জাতিসংঘেরও কিন্তু একটি বিশ্ববিদ্যালয় আছে। আপনি কি জানেন জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। 282 নম্বর প্রশ্নে চলে যাব। শাইনি একটা নদীর নাম। শাইনি কিসের নাম? একটা নদীর নাম। এই শাইনি নদীটি কোন নদীর উপনদী? উপনদী কি, শাখা নদী কি, এর আগে একটা ক্লাসে আমরা আলোচনা করেছি। উপনদী হচ্ছে তুলনামূলক ছোট কোনো নদী, মানে ভূপৃষ্ঠের উঁচু অংশ থেকে যদি মূল নদীতে এসে পড়ে, তুলনামূলক ছোট একটা নদী উঁচু এলাকা থেকে গড়িয়ে এসে যদি অপেক্ষাকৃত বড় নদীর মধ্যে মিশে যায়, তাহলে ওই ছোট নদীটাকে এই বড় নদীর উপনদী বলা হয়। ঠিক আছে, তো সাঙ্গু, যমুনা, টাঙ্গন নাকি কর্ণফুলী, কোন নদীর উপনদী? শাইনি নদী। আমি অনেকে টোকিও বলেছেন, টোকিও জাপান, মানে জাতিসংঘ ইউনিভার্সিটি কোথায় সেটার উত্তর দিয়েছেন, খুবই ভালো। এটা আপনারা জানেন, জেনে অনেক ভালো লাগলো। দেখেন প্রায় এটাও পরীক্ষায় আসে, তবে কনফিউজড হবেন আপনি এই জায়গাতে। জাতিসংঘ ইউনিভার্সিটি আর সার্ক ইউনিভার্সিটি দুটো আলাদা। সার্ক ইউনিভার্সিটি ইন্ডিয়ায় আর ইউএন ইউনিভার্সিটি, জাতিসংঘ ইউনিভার্সিটি জাপানের টোকিওতে। এই দুটো পার্থক্য মনে রাখবেন। যাই হোক, এইখানে আসি। শাইনি সহ আরও মনে করেন হালদা,
শাইনি, হালদা, তারপরে হচ্ছে এরকম আরও মাসলাং, হ্যাঁ মাসলাং নামে একটা নদী আছে, মাসলাং সম্ভবত, আমি যদি নামটা ভুল না করে থাকি। তো এই নদীগুলো বিশেষ করে শাইনি আর হালদা বেশি আসে। শাইনি, হালদা এই নদীগুলো হচ্ছে কর্ণফুলী নদীর উপনদী। বাংলাদেশের আগেও বলেছি নদ নদী সম্পর্কে আপনাকে স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার ধারণা রাখতে হবে যে এই নদীগুলোর উৎপত্তি কোথায়, কোন জেলা দিয়ে প্রবেশ করেছে, তারপরে কোথায় পতিত হয়েছে, কার সঙ্গে কোথায় মিলিত হয়েছে, এই তথ্যগুলো অবশ্যই ভালো করে জানতে হবে। ধারাবাহিকভাবে আমরা জানি না সাঙ্গু না চেঙ্গি, হ্যাঁ হালদা, তারপর আরেকটা নদী আছে চেঙ্গি, হ্যাঁ চেঙ্গি নামে একটা নদী আছে। হালদা, চেঙ্গি, শাইনি, এই সব নদীগুলো কর্ণফুলী নদীর উপনদী, নট শাখা নদী, এগুলো হচ্ছে উপনদী। মানে শাইনি, হালদা, চেঙ্গি এই তিনটি নদীর যে নাম লিখেছি এদের পানি এসে ধরেন যে এইটার নাম হচ্ছে কর্ণফুলী, এইটার নাম হচ্ছে কি কর্ণফুলী। এইবার এই কর্ণফুলীতে এসে আরো তিনটি নদী পড়েছে, এইটা পড়েছে, তারপরে মনে করেন যে এইটা পড়েছে, আমি জাস্ট তিনটি বলছি, আরো আছে, হ্যাঁ তারপরে আমরা ধরে নিতে পারি এটা এইরকম একটা নদী। তো মনে করেন এইটা হচ্ছে শাইনি, এইটা হচ্ছে হালদা, আর এইটা হচ্ছে চেঙ্গি। তাহলে এদের নদী কর্ণফুলীর মধ্যে এদের পানি পড়লো, তাই এরা হচ্ছে উপনদী। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে, একটু ভালো করে খেয়াল করি, উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে। একটু চিন্তা করেন, একটা পর্বত, উঁচু পর্বতের চূড়ায় উঠলেন, হ্যাঁ উঁচু পর্বতের চূড়ায় উঠলে কি হয়, উঁচু পর্বতের চূড়ায় একজন মানুষ উঁচু পর্বতের চূড়ায় উঠলো, তখন তার নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে। এইবার প্রশ্ন হচ্ছে যে কেন উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে। আল মামুন খান বলেছেন বায়ুর চাপ কম। তানজিলা ফারহানা বলছেন কর্ণফুলী, আগের প্রশ্নের অ্যান্সার। হাবিবুর রহমান 83 ক তাই বলছেন। 83 ক মানে অক্সিজেন কম থাকে, তার মানে হাবিবুর রহমান বলছেন যে উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাত হয় বা সম্ভাবনা তৈরি হয় কারণ অক্সিজেন কম থাকে। আর মামুন খান বলেছেন যে বায়ুর চাপ কম থাকে। বায়ুর চাপ কম থাকে এরকম উত্তর আরো অনেকেই দিয়েছেন। হালিমা আক্তারও বলছেন ক। যাই হোক, আপনারা একটু কনফিউজড, একটু খেয়াল করেন। পৃথিবীর ভৌগোলিক একটা বৈশিষ্ট্য আপনাকে রপ্ত করতে হবে, সেটা হচ্ছে বায়ুর চাপ সবচেয়ে বেশি এই ভূপৃষ্ঠের কেন্দ্রে, ঠিক আছে বায়ুর চাপ সবচেয়ে বেশি ভূপৃষ্ঠের কেন্দ্রে, মানে মাটির যত কাছে বায়ুর চাপ তত বেশি। আর বায়ু খুব বেশি চাপ দিয়ে রাখে বলেই আমাদের শরীর থেকে শরীরের শিরা উপশিরা ফেটে রক্ত বের হয়ে যায় না। যখন মাটি থেকে আপনি উপরের দিকে উঠতে থাকলে কি হয়, উপরের দিকে বায়ুর চাপ কম থাকে। আপনি যত নিচের দিকে নামবেন বায়ুর চাপ তত বেশি হবে, আর উপরের দিকে যত উঠবেন মাটি থেকে বায়ুর চাপ তত কম হবে। এবার আপনি পর্বতে উঠেছেন মানে কি, সেখানে বায়ুর চাপ কম, বায়ু কম চাপ দেয় বলে শরীরের দুর্বল জায়গা দিয়ে তখন রক্তপাত হওয়ার সম্ভাবনা তৈরি হয় বা রক্তপাত হয়। এজন্য পর্বতের উপরে বায়ুর চাপ কম থাকে বলে নাক দিয়ে রক্তপাত হয়, এবং সেখানে রান্না করতেও কিন্তু সময় বেশি লাগে, ঠিক আছে। আপনি পর্বতের চূড়ায় রান্না করতে স্বাভাবিক মাটির চেয়ে নিচের চেয়ে উপরে রান্না করতে সময় বেশি লাগবে। এরও পেছনে ওই একটাই কারণ, বায়ুর চাপ কম এবং সেখানে অক্সিজেনের পরিমাণও কম, ঠিক আছে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় আসে। সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী নিচের কোনটি। সুন্দরবন আমরা জানি, সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট। এটি প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, তার মধ্যে 62% বাংলাদেশের মধ্যে অবস্থিত আর বাকি অংশ ভারতের মধ্যে অবস্থিত, ভারতের পশ্চিমবঙ্গে। এইবার আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মনে করেন এইটা সুন্দরবন, এই পুরো এলাকাটা সুন্দরবন, এটা কি, এটা আমরা বললাম
সুন্দরবন, ঠিক আছে, এই পুরো এলাকাটা ভারত বাংলাদেশ মিলে সুন্দরবন। এইবার সুন্দরবনে দুটি নদী আছে, সুন্দরবন অনেকগুলো নদী আছে, তার মধ্যে একটি নদী কোন কালার দি, একটি নদী এইখানে বাংলাদেশ এবং ভারতের সীমানা সুন্দরবনে যেখানে নির্ধারিত হয়েছে, এখানে দুটি নদী আছে। হ্যাঁ, আমি একটু মোটা করে আঁকাই। এটা মনে করেন বাংলাদেশ এবং ভারতের সীমানা নির্ধারণকারী নদীটি। এইখানে একটি নদী আছে, আবার এই জায়গায় একটি নদী আছে, এই জায়গায় একটি নদী আছে। আমি নদী দুটোর নাম লিখি, আর বাংলাদেশের সীমানা কোনটা সেটাও একটু দেখিয়ে দিই। এটি হচ্ছে বাংলাদেশের সীমানা, এই হলুদটি ভালো করে খেয়াল করি। সবুজটা একটা নদী, পিঙ্ক গোলাপিটা আরেকটা নদী, আর হলুদটা হচ্ছে ভারত বাংলাদেশের সীমানা, এটা সুন্দরবন। এবার আপনারা অনেকেই অ্যান্সার দিয়েছেন হাড়িয়াভাঙ্গা নদী। এখন দেখেন আমি এই প্রশ্নটা ক্লিয়ার করি আপনাকে, এখানে কিন্তু ভুল অ্যান্সার আপনার আসার সম্ভাবনা বেশি। উত্তরটা রায়মঙ্গলও হবে, উত্তরটা হাড়িয়াভাঙ্গাও হবে। কিভাবে সেটা একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, এই নদীটির নাম হচ্ছে রায়মঙ্গল, এটির নাম হচ্ছে রায়মঙ্গল, আর এই নদীটির নাম হচ্ছে হাড়িয়াভাঙ্গা। আর বাংলাদেশের সীমানা কোনটাই, হলুদটা। তার মানে সুন্দরবনের উত্তর পশ্চিম, উপর দিকটা উত্তর আর এপাশের পশ্চিম। উত্তর পশ্চিমে একটু ভালো করে খেয়াল করি, সুন্দরবনের উত্তর পশ্চিমে ভারত বাংলাদেশের সীমানা নির্ধারণ করে নদীর নাম হচ্ছে রায়মঙ্গল নদী। আর এই জায়গা থেকে, ঠিক এই জায়গা থেকে নিচে, মানে সুন্দরবনের দক্ষিণ পশ্চিমে ভারত বাংলাদেশের সীমানা নির্ধারণ করে নদীর নাম হচ্ছে হাড়িয়াভাঙ্গা নদী। এবার আসলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা কোনটি নিব? যদি অপশনে হাড়িয়াভাঙ্গা নদী থাকে তাহলে অবশ্যই আমরা হাড়িয়াভাঙ্গা নদী অ্যান্সার করব। যদি এরকম কোনো দিক উল্লেখ না থাকে, ধরেন কিছু নাই এই প্রশ্নে, বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণ করে নদীর নাম কি সুন্দরবনের মধ্যে, সোজা সাপটা সাদা মাটা প্রশ্ন, কোনো দিকের উল্লেখ নাই, তাহলে অ্যান্সার দেব আমরা হাড়িয়াভাঙ্গা নদী। একই প্রশ্ন আছে, হাড়িয়াভাঙ্গা অপশনে নেই, অপশনে আছে রায়মঙ্গল নদী। তখন সেক্ষেত্রে যখন হাড়িয়াভাঙ্গা অপশনে নাই, তখন আমরা রায়মঙ্গল নদী এটাই অ্যান্সার করব। ঠিক আছে, এইবার যদি দিক উল্লেখ করে বলে, যদি বলে উত্তর পশ্চিমে, সুন্দরবনের উত্তর পশ্চিমে ভারত বাংলাদেশের সীমানা নির্ধারণ করে নদীর নাম কি, তখন আমরা বলবো রায়মঙ্গল নদী। এবার যদি আবার দিক উল্লেখ করে বলে এটার নাম হচ্ছে উত্তর পশ্চিম, এটা হচ্ছে উত্তর পশ্চিম সীমান্তে, হ্যাঁ উত্তর পশ্চিম সীমান্তে রায়মঙ্গল নদী, আর এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম সীমান্তে, দক্ষিণ পশ্চিম সীমান্তে কি হাড়িয়াভাঙ্গা নদী। বোঝাতে পেরেছি? যদি এভাবে উল্লেখ করে থাকে তাহলে আলাদা আলাদা আমরা অ্যান্সার দিব। আশা করি এই হাড়িয়াভাঙ্গা এবং রায়মঙ্গল নদী নিয়ে আপনাদের কনফিউশন দূর হয়েছে। পরের প্রশ্নে যাব, ফিরিঙ্গি কাদের বলা হতো বা কাদের বলা হয়? বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান 2023 সালে পরীক্ষায় প্রশ্নটি এসেছে, এছাড়া আরও বিভিন্ন পরীক্ষায় এসেছে। ফিরিঙ্গি কি ফরাসিদের বলা হতো, ফিরিঙ্গি কি মগদের বলা হতো, দিনেমারদের বলা হতো, নাকি পর্তুগিজদের বলা হতো? দেখেন, ফিরিঙ্গি বা হারমাদ, ফিরিঙ্গি ছাড়াও আরেকটা কথা বলা হতো, ফিরিঙ্গি বা হামার্দ, ফিরিঙ্গি বা হামার্দ বলা হতো কাদের? ফিরিঙ্গি বা হামার্দ বলা হতো পর্তুগিজদের। মনে থাকবে, পর্তুগিজরা এদেশে বাণিজ্য করতে এসে কি করেছিল, মগদের সঙ্গে মিলিত হয়ে দস্যুবৃত্তি করে মানে লুণ্ঠন করতো, বিশৃঙ্খলা সৃষ্টি করতো। এর আগে একটা ক্লাসে আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে বা চট্টগ্রাম থেকে ফিরিঙ্গি বা পর্তুগিজদের বিতাড়িত করেছিলেন সম্রাট শেরশাহ, তাই না? সম্রাট না, শেরশাহ সুর, তিনি একজন শাসক, তিনি সম্রাট উপাধি ধারণ করেছিলেন না। তো শেরশাহ এই অঞ্চল থেকে
কি করেছিলেন? ফিরিঙ্গিদের বিতাড়িত করেছিলেন। আবার আরেকটা জায়গা বাংলার ইতিহাস পড়তে গিয়ে পাবেন শায়েস্তা খান তিনিও ফিরিঙ্গিদের বিতাড়িত করেছিলেন। তার মানে পর্তুগিজদের বলা হতো ফিরিঙ্গি, তাদেরই আরেক নাম হচ্ছে হামার্দ। আপনাকে এভাবেও জিজ্ঞেস করতে পারে হামার্দ কাদের বলা হতো। আর মগ বলা হতো রাখাইনদের। রাখাইনদের বলা হতো মগ, ঠিক আছে? রাখাইন যে উপজাতি আছে তারাও একসময় এই ফিরিঙ্গিদের সঙ্গে জোটবদ্ধ হয়ে ডাকাতি করত এবং এই বিশৃঙ্খল সৃষ্টি করত। এই জন্য বলা হতো মগের মুল্লুক। মগের মুল্লুক মানে বিশৃঙ্খল অবস্থা। পরেরটা, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? অর্থাৎ বাংলাদেশ 1971 সালে যে স্বাধীন হলো, স্বাধীনতা ঘোষণা করলো, এরপরে বিভিন্ন দেশ কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। দেখেন একটা বিষয়, একটা দেশ স্বাধীন সার্বভৌম হওয়ার জন্য আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের মানে পৃথিবীতে আরও যে দেশগুলো স্বাধীন সার্বভৌম দেশ আছে তাদের স্বীকৃতি নিতে হয়। স্বীকৃতির অভাবে অনেক দেশ মানে সার্বভৌম ক্ষমতার অধিকারী হয় না। তার মানে শুধু স্বাধীন হলেই হবে না, আন্তর্জাতিক স্বীকৃতিও প্রয়োজন। এই জন্য বাংলাদেশ যখন 1971 সালে যুদ্ধ করছিল তখন বাংলাদেশকে ভুটান, ভারত সহ বিভিন্ন দেশ স্বীকৃতি দিয়েছিল। তো আপনাকে বাংলাদেশের স্বীকৃতির এই জায়গাটা খুব ভালো করে কেয়ারফুলি পড়তে হবে। আপনাকে জিজ্ঞেস করবে প্রথম কে স্বীকৃতি দিয়েছিল, প্রথম মুসলিম দেশকে স্বীকৃতি দিয়েছিল, প্রথম ইউরোপীয়, প্রথম আফ্রিকান, প্রথম আমেরিকান, প্রথম এশিয়ান, এইভাবে আলাদা আলাদাভাবে। প্রথম হচ্ছে যে মানে সমাজতান্ত্রিক দেশ কোনটি, এইভাবে এই ক্যাটাগরিগুলো আপনাকে মুখস্থ করতে হবে, জেনে নিতে হবে। আজকে একটা লিখেছি, দেখেন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? আপনারা কি আনসার দিচ্ছেন? আপনারা বলছেন যুক্তরাজ্য, পূর্ব জার্মানি, পূর্ব জার্মানি। তার মানে শুধু জার্মানি বললে কথাটা হবে না। হ্যাঁ, যদি পূর্ব জার্মানি উল্লেখ থাকে তাহলে জার্মানি হবে না। কারণ দেখেন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ছিল, এই যে পূর্ব জার্মানি, সঠিক উত্তর হচ্ছে পূর্ব জার্মানি। তো পূর্ব জার্মানি স্বীকৃতি দিয়েছিল কখন? পূর্ব জার্মানি 1972 সালে। কখন? 1972 সালের 11 জানুয়ারি। 1972 সালের 11 জানুয়ারি পূর্ব জার্মানি বাংলাদেশকে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এবার দেখেন তো আপনি কেন পূর্ব জার্মানি বলবেন? আপনার হয়তো জানা আছে যে 1945 সালে জার্মানিকে দুই ভাগে ভাগ করে পূর্ব এবং পশ্চিম জার্মানি গঠন করা হয় এবং 1990 সাল পর্যন্ত দুটি আলাদা আলাদা জার্মানি ছিল। তো বাংলাদেশকে স্বীকৃতি দিল 1972 আর তারা একত্রিত হয়েছিল 90 সালে। তার মানে 45 থেকে 90 এর মধ্যেই তো 72, তাই না? সো এটা অবশ্যই পূর্ব জার্মানি অ্যান্সার করব আমরা, কারণ ওই সময় জার্মানি বলে পৃথিবীতে কোনো রাষ্ট্র ছিল না। ভালো করে বোঝেন, 1945 থেকে 1990 এই সময়ের মধ্যে পৃথিবীতে জার্মানি বলে কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। রাষ্ট্র ছিল পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানি। সো বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে পূর্ব জার্মানি। মনে থাকবে? আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে জুলিয়াস সিজার কেন বিখ্যাত? 32তম বিসিএস সহ বিভিন্ন পরীক্ষা এসেছে। জুলিয়াস সিজার নাম শুনেছেন নিশ্চয়ই, তাই না? উইলিয়াম শেক্সপিয়ারের যে লেখা জুলিয়াস সিজার, এটার নিশ্চয়ই নাম শুনেছেন। তো জুলিয়াস সিজার ছিলেন মূলত রোমের সম্রাট। কোথাকার সম্রাট? জুলিয়াস সিজার ছিলেন রোমের সম্রাট। খ্রিস্টপূর্ব 49 অব্দে তার জন্ম কখন? তার জন্ম হচ্ছে 49 বিসিতে। বিসি মানে তো বুঝেন বিফোর ক্রিস্ট। হ্যাঁ, বিফোর ক্রাইস্ট বা খ্রিস্টপূর্বাব্দ, যীশু খ্রিস্টের জন্মের 49 বছর আগে তিনি রোমে জন্মগ্রহণ করেন। তিনি একজন সেনাপতি ছিলেন, সেনানায়ক ছিলেন এবং একসময় তিনি রোমের সম্রাট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। কিন্তু খুব বেশি দিন তিনি সুখে স্বাচ্ছন্দ্যে শাসন করতে সক্ষম হননি। রাজনৈতিক বিশৃঙ্খলা বিদ্রোহের কারণে আততায়ীর হাতে তিনি নিহত হয়েছিলেন। ঠিক আছে, কিন্তু যতদিন তিনি বেঁচে ছিলেন পৃথিবীর বিখ্যাত সম্রাটদের মধ্যে একজন হওয়ার গৌরব তিনি অর্জন করেছিলেন। আজ থেকে প্রায় 2000 বছর আগে
তিনি রোমের সম্রাট ছিলেন। এটাও পরীক্ষায় আসে, জুলিয়াস সিজার কখন রোমের সম্রাট ছিলেন? অ্যান্সার হচ্ছে আজ থেকে 2000 বছর আগে। এটি আজ থেকে 20 বছর আগে আসা প্রশ্নেরও অ্যান্সার দেখবেন আজ থেকে 2000 বছর আগে। আজকেও এর অ্যান্সার হবে আজ থেকে 2000 বছর আগে। এখন থেকে আরো 20 বছর পরেও এর অ্যান্সার হবে আজ থেকে 2000 বছর আগে। কারণ অন্যান্য অপশনগুলোতে বলবে না 2025 বছর আগে, 2030 বছর আগে, এরকম না। অপশন থাকবে 2000, 3000, 4000, 5000 এরকম। সো আপনাকে অবশ্যই 2000 বছর আগে এটা আনসার করতে হবে। পরের প্রশ্ন আমরা যাব, ফর্মোজার বর্তমান নাম কি? আপনাকে পৃথিবীর বিভিন্ন দেশের নতুন এবং পুরাতন নাম অবশ্যই মনে রাখতে হবে। তো ফর্মোজা বর্তমান যে তাইওয়ান নামে যে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলটি আছে, তাইওয়ান কিন্তু স্বাধীন কোনো দেশ নয়। তাইওয়ানের নিজস্ব সরকার আছে, তাইওয়ানের নিজস্ব ভূমি আছে, জনগণ আছে, কিন্তু সার্বভৌমত্ব নেই। এই জন্য তাইওয়ান কোনো স্বাধীন রাষ্ট্র নয়। একটি রাষ্ট্রের উপাদান কয়টি? 4টি। রাষ্ট্রের উপাদান 4টি। নির্দিষ্ট ভূমি থাকতে হবে, জনসংখ্যা থাকতে হবে, সরকার থাকতে হবে, সার্বভৌমত্ব থাকতে হবে। অন্য 3টি যতই থাকুক, যদি সার্বভৌমত্ব না থাকে তাহলে সেটি দেশ নয়। তাহলে তাইওয়ান স্বাধীন দেশ নয়, বাট এটি চীনের স্বায়ত্তশাসিত একটা অঞ্চল, কিন্তু এর নাম পূর্ব নাম ছিল আসলে ফর্মোজা, যা বর্তমানে তাইওয়ান নামে পরিচিত। পরের প্রশ্নে যাব, কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? আপনারা কি সবাই উত্তর দিচ্ছেন? এমন কেউ কি আছেন যে শুধু ঘাপটি মেরে বসে থেকে মানে দেখছেন, উত্তর দিচ্ছেন না? এটা করবেন না। অন্য কমেন্ট করার দরকার নাই, হ্যাঁ, গল্প করার দরকার নাই, বাট আপনি প্রশ্নের উত্তরটা নাম্বার সহ লিখেন। এটা আমি বারবারই বলি, এতে বেশি শিখন হয়। আপনার মস্তিষ্ক অনেক দ্রুত এটি ক্যাচ করতে পারে এবং অনেক দিন সংরক্ষণ করতে পারে আপনি যদি লিখেন। আরও ভালো হয় লেখার সাথে মুখে উচ্চারণ করে কানকে শুনিয়ে বলেন। কানকে শুনিয়ে বলেন যে তাইওয়ানের পূর্ব নাম ফর্মোজা। আমরা ছোটবেলায় মক্তবে গিয়ে যখন পড়া শিখেছি বা প্রাইমারিতে গিয়ে যখন ক খ শিখেছি, তখন কিন্তু চিল্লায় চিল্লায় পড়ে বলতাম। তার কারণ তখন আমরা মানে এই জন্য আমাদের বেশি মনে থাকতো। যাই হোক, এটির আনসার অনেকেই 1952 সাল করেছেন, 1947 করেছেন, 1952, 47, 49 সবগুলোই মাশাল্লাহ করেছেন। তার মানে এইখানে কিন্তু আপনি কনফিউজড। দেখেন, ভাষা আন্দোলন থেকে প্রশ্ন অবশ্যই থাকবে পরীক্ষায়, ঠিক আছে? হয় এটাই না হয় ওটাই। বিভিন্ন যে কোনো পরীক্ষায় আসলে ভাষা আন্দোলন থেকে প্রশ্ন থেকেই থাকে। তো একটা সংগঠনের নাম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটি গঠিত হয়েছিল 52 সালে। আমরা কিছু মানুষ আছি যে ভাষা আন্দোলন বলতে 52ই বুঝি, আসলে ব্যাপারটা তা নয়। ভাষা আন্দোলন শুরু হয়েছিল কখন? আপনাকে যদি বলি, এই প্রশ্নের অ্যান্সার দেন। ভাষা আন্দোলন শুরু হয়েছিল কখন, মানে সালটা উল্লেখ করেন। ভাষা আন্দোলন কি 52 সালেই শুরু হয়েছিল? মানে ভাষা আন্দোলন বলতে আমরা কেন শুধু 52কেই বুঝি, কেন 47 বুঝি না, কেন 48, 49, 50, 51 বুঝি না? ভাষা আন্দোলন শুরু হয়েছিল 47 থেকে। 47-এ পাকিস্তানের জন্ম হয়। ভাষা আন্দোলনের ভাষার নিয়ে মানে সমস্যা তারও আগে থেকে শুরু হয়েছিল। পাকিস্তান স্বাধীন হওয়ার আগে থেকে শুরু হয়েছিল ভাষা নিয়ে তর্ক বিতর্ক। এবং এই ভাষা আন্দোলন মানে মোটামুটিভাবে শুরু হয়ে যায় 47-এ তমদ্দুন মজলিস জন্মগ্রহণের মধ্য দিয়ে, ঠিক আছে? এর আগে আমি তমদ্দুন মজলিস আপনাকে পড়িয়েছি। তাহলে আপনি কেন দৌড় মেরে 52তে চলে যান ভাষা আন্দোলনের কথা আসলেই? 52 সালে ভাষা আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটেছিল মাত্র। 52 সালে ভাষা আন্দোলনের কি হয়েছিল? চূড়ান্ত পরিণতি ঘটেছিল, যেটি শুরু হয়েছিল 47-এ। তার মানে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল 1947 সালের 1 অক্টোবর। মনে থাকবে? 1947 সালের 1 অক্টোবর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই ভাষার জন্য রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে মোট 4টি কমিটি গঠিত হয়।
নাম্বার 1 রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1 অক্টোবর 1947। নাম্বার 2 আবারও একই নাম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 2 মার্চ 1948। নাম্বার 3 ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 11 মার্চ 1900 কত 51 1950। তৃতীয়টা গঠিত হয়েছিল 11 মার্চ 1950 ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে। অ্যান্ড ফাইনালি 1952 সালের 31 জানুয়ারি সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে গঠিত হয়। লিখলে অনেক সময় যাবে, তাই আমি মুখে বললাম, আপনি নোট করে নেবেন। আবার বলি, ভাষা আন্দোলন সংক্রান্ত 4টি সংগঠন তৈরি হয়েছিল এই নামেই, মোটামুটি প্রায় একই নামে, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামেই দুইবার, একটা 47-এর 1 অক্টোবর আর একটা 48 সালের 2 মার্চ। এরপর একটা ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যেটি গঠিত হয়েছিল 1950 সালের 11 মার্চ। এরপরে ফাইনালি শেষটা গঠিত হয়েছিল সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে, যেটি 1952 সালের 31 জানুয়ারি গঠিত হয়েছিল। এবং এই কমিটির নেতৃত্বেই 21শে ফেব্রুয়ারি মানে 144 ধারা ভাঙার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। যাই হোক, পর্যায়ক্রমে সেগুলো আবার আসবে ইনশাল্লাহ। তাহলে দেখেন, রাষ্ট্রভাষা শুরু হয়েছিল, ভাষা আন্দোলন শুরু হয়েছিল 1947 সালেই। পরেরটা, ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলা ভাষা কমিটি। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার ভাষা কমিটি গঠিত হয়েছিল কার নেতৃত্বে? সভাপতি কে ছিলেন? এটিও ভাষা আন্দোলন থেকেই একটি প্রশ্ন। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হিসাব রক্ষক 2024 সহ বিভিন্ন পরীক্ষায় এটি এসছে। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আকরম খাঁ, মহিউদ্দিন আহমেদ, আব্দুল মতিন। উত্তর হচ্ছে আকরম খাঁ, মাওলানা আকরম খাঁ। আকরাম কিন্তু নয়, আকরম খাঁ, ঠিক আছে। মাওলানা আকরম খাঁ তিনি উপমহাদেশের এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি ছিলেন। তার নেতৃত্বে 1947 সালের 1949 সালের 47 না 1949 সালের তারিখটা ছিল 9 মার্চ। 17 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়, যার নাম পূর্ব বাংলা ভাষা কমিটি। আপনারা কি জানেন পূর্ব বাংলা ভাষা কমিটি কেন গঠিত হয়েছিল, এর কাজ কি? আমি যখন আগে পড়তাম তখন ভাবতাম যে বাহ সুন্দর, এটাও মনে হয় ভাষা আন্দোলনের পক্ষেরই একটা সংগঠন। মনে রাখবেন, এই পূর্ব বাংলা ভাষা কমিটি এটা ভাষা আন্দোলনের পক্ষের কোনো কমিটি নয়, এটা ভাষা আন্দোলনের বিপক্ষের একটা কমিটি। এর কাজ ছিল কি জানেন? আপনি এখন লেখেন কেমন আছো, KEMON, কেমন, ACHO, কেমন আছো। দেখেন তো ভাষাটা কি বাংলা, কিন্তু লেখার অক্ষরগুলো কি ইংরেজি, তাই না? বুঝতে পারছেন? আমি বোঝাচ্ছি। কেমন আছো এই শব্দটা, এই বাক্যটা ভাষা বাংলা, কিন্তু আমি বাংলায় কি লিখেছি, এই ভাষাটা বাংলায় লিখিনি, ইংরেজি লিটারে লিখেছি। তো এই আকরম খাঁর নেতৃত্বে যে ভাষা কমিটি গঠিত হয়েছিল, এর কাজ ছিল আরবি হরফে বাংলা লেখা। যখন ভাষা আন্দোলনের বাংলা ভাষার দাবি চরম পর্যায়ে আসলো, অনেক হইহট্টগোল হচ্ছে, অনেক আন্দোলন হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, তখন পাকিস্তান সরকার কৌশল একটা অবলম্বন করলো যে ঠিক আছে বেটা, তোরা বাংলা ভাষায় কথা বলবি বল, সমস্যা নাই, কিন্তু বাংলা অক্ষরে বাংলা ভাষা লিখতে দিব না, আরবিতে লিখবি। তো আরবি কি কোরআনের ভাষা? আরবি ভাষার আরবি শব্দ, আরবি ভাষা অক্ষরের প্রতি আমাদের একটা কি আছে, আনুগত্য আছে, সিম্প্যাথি আছে, দুর্বলতা আছে। তো আরবি ভাষায় যদি বাংলা লেখার প্রচলন করা যায়, তাইলে বেটারা বাংলা ভাষা কয়েকদিনের মধ্যেই ভুলে যাবে। হ্যাঁ, এই উদ্দেশ্যে মাওলানা আকরম খাঁর নেতৃত্বে গঠন করা হয়েছিল পূর্ব বাংলা ভাষা কমিটি। উদ্দেশ্য ছিল আরবি দিয়ে লিখতে হবে। হ্যাঁ, কেমন আছো এটা বলবে বাংলায়, কিন্তু লিখবেন আরবিতে। এটাই হচ্ছে ভাষা কমিটি, ঠিক আছে। এটা ভাষা আন্দোলনের পক্ষের কোনো কমিটি ছিল না। আচ্ছা, বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? বাংলার যে আদিম অধিবাসী তারা কোন ভাষাভাষী ছিল? খুব সহজ উত্তর, অস্ট্রিক। দেখেন, বাঙালি জাতির মূল অংশ গড়ে উঠেছে অস্ট্রিক থেকে। বাংলার আদি ভাষাভাষী জনগোষ্ঠী ছিল তাই অস্ট্রিক ভাষার লোক।
ব্যাপারটাকে হিসেবটাকে মিলাইতে পারলেন? আমি এর আগে একদিন ক্লাসে বলেছি যে বর্তমানে বাঙালি যারা আছে তার 60%, তার কত পার্সেন্ট? এই 60% হচ্ছে অস্ট্রিক, অস্ট্রিকদের বংশধর। তো অস্ট্রিকটা নিজেরা শুধু একটি জাতীয় ছিল না, তাদের নিজস্ব একটা ভাষাও ছিল যেটার নামও ছিল অস্ট্রিক। সো প্রাচীন বাংলার অধিকাংশ মানুষ কোন ভাষায় কথা বলবে? অস্ট্রিক ভাষাতেই কথা বলবে। তো এটা হচ্ছে আনসার অস্ট্রিক। পরের প্রশ্ন, কোরামের জন্য জাতীয় সংসদে কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন? কোরাম, সংসদের অধিবেশন বসবে, সংসদের কি বসবে? অধিবেশন বসবে, অধিবেশন বসবে, তো কয়জন সদস্য না হইলে সংসদের অধিবেশন শুরু করা যাবে না? এখানে স্পিকার বসে আর এখানে মাননীয় সদস্য, সংসদ সদস্য শেরপুর 1, মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম 2, এরা বসে। বাংলাদেশের সংসদীয় আসন 300টি। এইবার এই 300টি আসনের মধ্যে 300 জন এমপির মধ্যে সহজ ভাষায় বললে কতজন এমপি, ন্যূনতম কতজন এমপি উপস্থিত না হলে সংসদের সভা কার্যক্রম শুরু হবে না? এই সর্বনিম্ন উপস্থিতিকেই বলা হয় কোরাম। উপস্থিতি কই? কোরাম, এই যে কোরাম, সর্বনিম্ন উপস্থিতিকে বলা হয় কোরাম। এটার আনসার হচ্ছে 60। সর্বনিম্ন 300 জনের মধ্যে যদি 60 জন উপস্থিত না থাকে তাহলে সংসদের অধিবেশন অনুষ্ঠিত হবে না। 59 জন হলেও হবে না, 60 বা তার বেশি হলে তখন সেটা শুরু হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বাংলাদেশের সংবিধান এবং সংসদের চ্যাপ্টার থেকে। পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? মুক্তিযুদ্ধে আমরা জানি যে মুক্তিযুদ্ধে অনেক ধরনের যুদ্ধ হয়েছে, অনেক ধরনের বাহিনী ছিল, নিয়মিত অনিয়মিত বাহিনী দ্বারা মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। নিয়মিত বাহিনীর মধ্যে ছিল বিভিন্ন বাহিনীর সদস্য, প্রশিক্ষিত পেশাদার, আর অনিয়মিত বাহিনী গড়ে উঠেছিল যারা ছাত্র, শ্রমিক, জনতা, তাদের নিয়ে। তো অনিয়মিত বাহিনীর আরেকটা বা নিয়মিত বা অনিয়মিত বাহিনীর আরেকটা মূল আক্রমণের জায়গা ছিল গেরিলা বাহিনী, ঠিক আছে, গেরিলা যোদ্ধা। তো গেরিলা যোদ্ধারা 2 নম্বর সেক্টরে, কয় নম্বর সেক্টরে? 2 নম্বর সেক্টরে এই ক্র্যাক প্লাটুন নামে গেরিলা বাহিনী চালু ছিল। ঢাকা 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 ঢাকা, খুলনা ঢাকা, খুলনা ঢাকা, খুলনা ঢাকা, এভাবে অ্যান্সার দিয়েছেন। তো আমি একটু উত্তরটা দিই। আর তার আগে বলি ক্র্যাক প্লাটুনের সদস্য কারা ছিলেন, 2-1 জনের নাম বলি। খুব বিখ্যাত একটা নাম, শাফি ইমাম রুমি, শহীদ জননী জাহানারা ইমামের ছেলে শাফি ইমাম রুমি। তারপরে মনে করেন রাইসুল ইসলাম আসাদ, যিনি সিনেমা করেন, নাটক করেন, হ্যাঁ, লাল সালু ফিল্মে অভিনয় করেছেন, রাইসুল ইসলাম আসাদ। তারপর হচ্ছে সাদেক হোসেন খোকা, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, বদিউল আলম বদি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এরকম মানুষ যারা তারা এই মানুষগুলো ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন। তার মানে এটি ঢাকা শহরে বা 2 নম্বর সেক্টরে চালু ছিল। প্রশ্নটি দুইভাবে হবে, একটা হচ্ছে ক্র্যাক প্লাটুন কয় নাম্বার সেক্টরে চালু ছিল, সেটার আনসার হচ্ছে 2 নাম্বার। আর কোন শহরে? দেখেন 2 নাম্বার সেক্টরের মধ্যে ছিল ঢাকা শহর, তার মানে ঢাকা শহরে। আবার বলবে এই নামগুলো আসতে পারে যে নিচের কে ক্র্যাক প্লাটুনের যোদ্ধা ছিলেন বা যোদ্ধা ছিলেন না, কয়েকজনের নাম একটু মুখস্থ রাখেন না কেন? শাফি ইমাম রুমি, রাইসুল ইসলাম আসাদ, তারপর হচ্ছে সাদেক হোসেন খোকা, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শিল্পী আজম খান, ব্র্যান্ড পপ তারকা আজম খান, তারপরে হচ্ছে এরকম আরও শহীদুল ইসলাম, এরকম আরও কয়েকজন ছিলেন বা অনেকজন ছিলেন যারা এই ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন। পরের প্রশ্ন, ইতিহাস থেকে রক্তপাত ও কঠোর নীতি কার শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল? রক্তপাত ও কঠোর নীতি, ব্লাড অ্যান্ড আয়রনি, পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন, এটা গিয়াসুদ্দিন বলবন, দিল্লির অন্যতম বিখ্যাত সুলতান গিয়াসুদ্দিন বলবন, যিনি 1200 তার শাসনকাল ছিল 1256 থেকে 1286, হ্যাঁ, 1256 থেকে 1286 সাল পর্যন্ত তিনি দিল্লির সালতানাতের সুলতান ছিলেন এবং তিনি খুব কঠোর নিয়ম নীতি চালু করেছিলেন
রাজসভায়। কেউ যদি মানে রাজকীয় পোশাক পরে না আসতেন তাহলে তার শাস্তির ব্যবস্থা হতো, কেউ যদি রাজার কথা না শুনতেন তাহলে তার শিরচ্ছেদ করা হতো। এবং তিনি একটি মানে সুশৃঙ্খল, ভয়ের মাধ্যমে সুশৃঙ্খল একটি শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন বলবন। কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত? বাংলার প্রাচীন স্থাপত্য থেকে একটি প্রশ্ন। বাংলার প্রাচীন বিভিন্ন স্থাপত্য সম্পর্কে, তাদের অবস্থান, নির্মাতা সম্পর্কে আপনাকে অবশ্যই স্বচ্ছ ধারণা থাকতে হবে। যেমন কুসুম্বা মসজিদ, যেমন পাহাড়পুর বৌদ্ধবিহার, যেমন সোনা মসজিদ, যেমন ৬০ গম্বুজ মসজিদ, যেমন ঢাকার তারা মসজিদ, মোহাম্মদপুরের ৭ গম্বুজ মসজিদ, এরকম যত বিখ্যাত মসজিদ, মন্দির, স্থাপত্য, বিহার আছে সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। তাহলে কুসুম্বা মসজিদ, যারা নওগাঁয় বাড়ি তারা নিশ্চয়ই খুব ভালো করে জানেন, অনেকে গিয়েছেন। এমন কেউ আছেন আমার ক্লাসে যারা কুসুম্বা মসজিদে গিয়েছেন? কেউ কি আছেন কুসুম্বা মসজিদ সশরীরে দেখেছেন? তারা একটু জানান যে স্যার আমি গিয়েছি, দেখেছি, বা আমার বাড়ি ওই পাশে। কুসুম্বা মসজিদের আশেপাশে বা নওগাঁয় কার বাড়ি একটু সেটাও জানান। কুসুম্বা মসজিদ মধ্যযুগের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মসজিদ, যেটি নওগাঁয় অবস্থিত। এই কুসুম্বা মসজিদটি সুলাইমান নামক একজন রাজকর্মচারী নির্মাণ করেছিলেন বলে জানা যায় 1558 থেকে 59 সালের মধ্যে। সালটা ছিল 1558 থেকে 1559 সালের মধ্যে। নামটাও আসে, নামটা হচ্ছে সুলাইমান নামক একজন রাজকর্মচারী এটি নির্মাণ করেন। পরের প্রশ্ন, কেউ কি আছেন নাকি? আমার বাসা নওগাঁয়, রেজিস্টার্ড কি যেন একটা চলে গেল। আমি আব্দুল্লাহ, নওগাঁ জেলা বলেছেন। ওকে, ভেরি ফাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে? পলিথিন ব্যাগ, পলিথিন শপিং ব্যাগ, যেটা আমরা ধরেন মাছ কিনি, শাক কিনি, হ্যাঁ, ডাল কিনি, চাল কিনি, যাই কিনি না কেন, অথবা না কিনলেও পলিথিন ব্যাগ ব্যবহার করতে খুব ভালোবাসি। হ্যাঁ, পেঁয়াজি খাই, বেগুনি খাই, যা খাই পলিথিনের মধ্যে নিয়ে বাসায় যাই। এই পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছিল একটি দেশ। সেটি কি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য নাকি ভারত? পলিথিন শপিং ব্যাগ 2010-এ গিয়েছি। ঘ ঘ কোনটার অ্যান্সার দিচ্ছেন? আপনারা একটু প্রশ্নের নাম্বার উল্লেখ করে দিবেন, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে আমার। 296 এর অ্যান্সার হচ্ছে বাংলাদেশ। 2002 সালে, সালটি ছিল 2002 সালের 1 মার্চ। 2002 সালের 1 মার্চ তৎকালীন সরকার পরিবেশ রক্ষার জন্য, পরিবেশের জন্য হুমকি, ক্ষতিকর পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা পলিথিনকে ত্যাগ করতে পারিনি। আমরা এখন পর্যন্ত পলিথিন ব্যাগ ব্যবহার করি এবং এটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কারণ এটি হাজার হাজার বছর, হ্যাঁ, শত শত বছর মাটির নিচে থাকলে ওইটি পচেও না, নষ্ট হয় না, মাটির সঙ্গে মিশে যায় না। এই জন্য এটি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। পরের প্রশ্ন, যুদ্ধবন্দীদের প্রতি আচরণবিধি কোনটি? যুদ্ধবন্দী মানে কি? ধরেন বাংলাদেশ আর ভারত যুদ্ধ লেগেছে, মানে বাংলাদেশ আর পাকিস্তান যুদ্ধ তো হয়েছিল। তো এই যুদ্ধে যারা বন্দী হয় প্রতিপক্ষের, তাদের প্রতি অমানবিক অত্যাচার, নির্যাতন করার নিদর্শন আছে। শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু সাল্লামের সময়ের যুদ্ধ ব্যতীত, মহানবী সাল্লাল্লাহু সাল্লামের সময়ে যে যুদ্ধগুলো হয়েছিল, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, অর্থাৎ তার জীবদ্দশায় যে যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধে যারা প্রতিপক্ষের বন্দী হয়ে আসতো তাদের প্রতি তিনি সহানুভূতি প্রদর্শন করেছেন। কাউকে কোরআন মানে শিক্ষাদানের বিনিময়ে ছেড়ে দিয়েছেন, বা এরকম মানে লঘু শাস্তি দিয়েছেন এবং তাদের সঙ্গে উত্তম আচরণ করেছেন এবং করতে বলেছেন। কিন্তু বর্তমান বিশ্বের যারা বিভিন্ন সুপার পাওয়ার আছে, বিভিন্ন দেশ যারা আছে, যুদ্ধ করে প্রতিপক্ষের যুদ্ধবন্দীদের উপরে অমানবিক অত্যাচার, নির্যাতন চালায়। এই অমানবিক অত্যাচার, নির্যাতন যেন না চালানো হয়, সেই জন্যে 1949 সালে, কত সালে? 1949 চারটি চুক্তির সমন্বয়ে এই জেনেভা কনভেনশন প্রতিষ্ঠিত হয়। এতে বলা হয় যে যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ করতে হবে, কি করা যাবে তাদের সঙ্গে, কি করা যাবে না, ইত্যাদি। তাহলে জেনেভা কনভেনশন মনে রাখবেন। পরের প্রশ্ন, 2 মহাদেশ বিস্তৃত নগর কোনটি? আমরা
দুই মহাদেশ বিস্তৃত দেশের নাম পড়েছিলাম, নুরেমবার্গ কনভেনশন। না, নুরেমবার্গ কনভেনশন নয়, নুরেমবার্গ হচ্ছে একটি বিচার ব্যবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য ব্যবহার করা হয়েছিল নুরেমবার্গ মানে বিচার ব্যবস্থা। হ্যাঁ, তো যাই হোক, দুই মহাদেশে বিস্তৃত কায়রো, কাসাব্লাঙ্কা, প্যারিস, ইস্তাম্বুল, এই চারটি শহরের মধ্যে একটি শহর আছে যেটি দুইটি মহাদেশ মিলে বিস্তৃত, এবং বুঝতেই পারছেন হয়তো যে সেটি হচ্ছে ইস্তাম্বুল। তুরস্কের ইস্তাম্বুল শহর দুই মহাদেশ ব্যাপী বিস্তৃত। এই ইস্তাম্বুল শহরের মাঝখান দিয়ে একটা প্রণালী প্রবাহিত হয়েছে যেটার নাম হচ্ছে বসফরাস প্রণালী। আজকেরই ক্লাসে বসফরাস প্রণালী থেকেও আমি একটা প্রশ্ন রেখেছি, সেখানে গিয়ে এটা নিয়ে আবার কথা বলবো, তাই এখন আর দেরি না করি। পরের প্রশ্ন, জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন শ্রেণীর পর্বত? জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন শ্রেণীর পর্বত? দেখেন, পর্বত চার প্রকার। পর্বত গঠনগত দিক থেকে পর্বত কয় প্রকার? চার প্রকার। কোন কোন চার প্রকার? এই যে এই চার প্রকার, এখানে চার প্রকারই আছে। সঞ্চয়জাত, এর আরেকটা নাম হচ্ছে আগ্নেয়। আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। চ্যুতিস্তূপ পর্বত বা স্তূপ পর্বত, শুধু স্তূপ পর্বতও বলা হয়, স্তূপ পর্বত। ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত, ফোল্ড মাউন্টেন। আচ্ছা, আরেকটা হচ্ছে ল্যাকোলিথ বা গম্বুজ পর্বত, গম্বুজ পর্বত। প্রত্যেকটা পর্বতের ক্যাটাগরি দুটো করে নাম আছে, একটা হচ্ছে সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত, মানে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয় যে পর্বত তাকে আগ্নেয় পর্বত বলে। যেমন যেমন আমি একটু লিখে দিই, এটা একটু উপরে লিখি, পর্বত পর্বত চার প্রকার, পর্বত চার প্রকার, এই চার প্রকার। তাহলে আগ্নেয় পর্বত আমাদের কি কি আছে পৃথিবীতে সেগুলো একটু দেখি। প্রধান প্রধান, ফুজিয়ামার নাম শুনেছেন নিশ্চয়ই, জাপানের ফুজিয়ামা। তারপরে ইটালির ভিসুভিয়াস, মু হয়ে গেল, ইটালির ভিসুভিয়াস। আফ্রিকার কিলিমানজারো। এই পর্বতগুলো হচ্ছে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। স্তূপ পর্বত, এই যে ব্ল্যাক ফরেস্ট, এই ব্ল্যাক ফরেস্ট হচ্ছে স্তূপ পর্বত। উদাহরণ আর লিখলাম না। ভঙ্গিল বা ভাঁজ পর্বত হচ্ছে হিমালয় পর্বত, হিমালয়। তারপরে হচ্ছে মনে করেন আল্পস। তারপরে মনে করেন রকি পর্বত। তারপরে মনে করেন কারাকোরাম। হ্যাঁ, বিশ্বের যত বড় বড় পর্বত আছে তার অধিকাংশই ভঙ্গিল পর্বতের অন্তর্গত। ল্যাকোলিথ পর্বত হচ্ছে হেনরি পর্বত, আমেরিকার হেনরি পর্বত। হেনরি পর্বত ল্যাকোলিথ পর্বতের একটি উদাহরণ। এবার 50তম বিসিএস একটি প্রশ্ন এসেছিল যে নিচের কোন পর্বতটি, মানে ক্রমান্বয়ে তিনটি পর্বতের নাম দিয়ে দেওয়া বলা হয়েছে ভঙ্গিল, স্তূপ এবং আগ্নেয় পর্বত। এভাবে তিন ধরনের পর্বতের নাম জিজ্ঞেস করেছে। সো এই পর্বতের ধরনগুলো, উদাহরণগুলো মনে রাখতে হবে। তবে সহজ একটা বুদ্ধি হচ্ছে, পৃথিবীর অধিকাংশ বড় বড় পর্বতগুলো ভঙ্গিল বা ভাঁজ পর্বতের অন্তর্গত। হিমালয় পর্বত, আল্পস পর্বত, আন্দিস পর্বত, রকি পর্বত, হ্যাঁ, তারপরে হচ্ছে কারাকোরাম পর্বত, এরকম যত বড় বড় পর্বত আছে, উরাল পর্বত, হ্যাঁ, ককেশাস পর্বত, সবই ভঙ্গিল পর্বত। আর অল্প কিছু পর্বত আছে তার মধ্যে ভিসুভিয়াস, তারপরে হচ্ছে ফুজিয়ামা, কিলিমানজারো, এগুলো আগ্নেয় পর্বত। তো যাই হোক, পর্বত নিয়ে আরো অন্যদিন হয়তো আরো বেশি আলোচনা হবে। আজকে এখানেই থাক পর্বতের আলোচনা। আমরা একটু দক্ষিণ আফ্রিকায় যাব। দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্টকে। শ্বেতাঙ্গ মানে হচ্ছে সাদা, শ্বেত মানে সাদা, মানে সাদা অঙ্গ যার, তার মানে ফর্সা। হ্যাঁ, ফর্সা। আফ্রিকার লোকজন অধিকাংশই কি কালো, তাই না, কৃষ্ণাঙ্গ। তো আফ্রিকায় কিন্তু ব্যাপক বর্ণ বৈষম্য চালু ছিল, এখনো হয়তো আছে। আমরা আফ্রিকার নেলসন ম্যান্ডেলার নাম নিশ্চয়ই শুনেছি। নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী আন্দোলনের একজন পুরোধা পুরুষ। এই বর্ণবাদ বিরোধী আন্দোলনের ফলে
FW ক্লার্ক, যিনি দক্ষিণ আফ্রিকার সর্বশেষ সাদা চামড়া বিশিষ্ট শাসক ছিলেন, তার শাসনের বেড়াজাল থেকে আফ্রিকাকে মুক্ত করেছিলেন। তাহলে এই যে প্রশ্নটা, এটা কিন্তু অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। শুধু এটা না, আমি মানে বারবার বলি এই কথা, 1000টি প্রশ্নের প্রত্যেকটা কিন্তু এরকম সেরা সেরা বাছাই করা প্রশ্ন, প্রত্যেকটাতেই আমাকে বলতে হয় যে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে। সো নতুন করে বলার কিছু নাই। পরেরটাতে যাব। ওয়াটারগেট কি? ওয়াটারগেট এটা কি একটি জলপ্রপাত? এটা কি পাকিস্তানের একটি নদী? এটা কি একটি বাণিজ্যিক ভবন? নাকি কোনোটিই নয়? আনসার হচ্ছে এটি একটি বাণিজ্যিক ভবন। ওয়াটারগেট একটি বাণিজ্যিক ভবন। ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এবং এখানে আমেরিকার ডেমোক্রেটিক পার্টির সদর দপ্তর অবস্থিত। 1972 সালে ওই সময়ের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এই ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী প্রচারণা জানার জন্য একটি আড়ি পাতা যন্ত্র স্থাপন করেছিলেন, যা ওয়াটারগেট কেলেঙ্কারি নামে পরিচিত। এই ওয়াটারগেট কেলেঙ্কারির কারণে রিচার্ড নিক্সন পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এই জন্যে ওয়াটারগেট অনেক বেশি পরীক্ষায় আসে। এবং এটি একটি তাহলে কি বাণিজ্যিক ভবন। আপনাকে জিজ্ঞেস করবে ওয়াটারগেট এটি কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে। কোন প্রেসিডেন্ট, এই ওয়াটারগেট কেলেঙ্কারি কখন হয়, ইত্যাদি প্রশ্ন এসে থাকে। এগুলো পর্যায়ক্রমিক, আবারও প্রশ্ন আসলে আলোচনা করব। জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপের নাম কি? জাপান ও রাশিয়ার মধ্যে একটি দ্বীপ আছে যার নাম কি? কুরিল, মার্শাল, দিয়াগো, গার্সিয়া। দিয়াগোর সাথে আরেকটা শব্দ হতো গার্সিয়া। দিয়াগো গার্সিয়া একটি দ্বীপের নাম। তো এই দ্বীপ নিয়ে বিরোধ আছে কার মধ্যে? সাগর একটা, মানে এই দ্বীপটি অবস্থিত প্রশান্ত ও প্রশান্ত কিন্তু মহাসাগর, আর ওখোটাস্ক হচ্ছে সাগর। প্রশান্ত ও ওখোটাস্ক সাগরের মাঝে অবস্থিত কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে রাশিয়া এবং জাপানের বিরোধ আছে। আপনারা 302 এর উত্তর দিয়েছেন ক। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। সামনে যাই। 1945 সালে জাতিসংঘ সনদ বা ইউএন চার্টার স্বাক্ষরিত হয়েছিল কোথায়? 1945 সালে জাতিসংঘ তো ফাইনালি 1945 সালে 24 অক্টোবর প্রতিষ্ঠিত হলো। তো এই প্রশ্ন হচ্ছে যে ফাইনাল যে জাতিসংঘের সনদ, এটা কোথায় স্বাক্ষরিত হয়েছিল? জাতিসংঘ কিন্তু একদিনে প্রতিষ্ঠিত হয়নি। জাতিসংঘ দিনে দিনে অনেকগুলো সম্মেলনের মাধ্যমে আস্তে আস্তে বিভিন্ন অর্গানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ফাইনালি জাতিসংঘ 1945 সালে 24 অক্টোবর তার যাত্রা শুরু করেছিল 51টি সদস্যের সমন্বয়। এবং ফাইনাল যে চার্টার স্বাক্ষরিত হয়েছিল সেটি ছিল আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে 1945 সালে জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে ইউএনডিপি এর সদর দপ্তর কোথায়? ইউএনডিপি মানে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি, এটির সদর দপ্তর কোথায়? আপনার ওয়াশিংটন ডিসি বলেছেন অনেকেই, ক। অধিকাংশ উত্তর দিয়েছেন ক, জেনেভায়। অধিকাংশ উত্তর দিয়েছেন জেনেভায়। কেউ কেউ বলেছেন যে ওয়াশিংটন ডিসি।
আমি এখনো আসলে সঠিক উত্তর পাচ্ছি না, কারো কাছ থেকে সঠিক উত্তর পাইনি। নিউ ইয়র্ক বলেছেন ইমরান হোসাইন। ইমরান হোসাইন শুধুমাত্র সঠিক উত্তরটি দিতে সক্ষম হয়েছেন এই প্রশ্নের। ইউএনডিপি এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি নয়, এটি বরং নিউ ইয়র্কে অবস্থিত। একটি জিনিস খেয়াল রাখবেন, বিশ্বে অর্থ টাকা পয়সা সংক্রান্ত প্রায় অধিকাংশ সংস্থার সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। কি বলেছি? টাকা পয়সা সংক্রান্ত, যেমন আইএমএফ, যেমন হচ্ছে যে ডাব্লিউবি, তারপরে হচ্ছে আইবিআরডি, হ্যাঁ, আইএফসি, এরকম অর্থনৈতিক যেগুলো সংগঠন আছে তাদের অধিকাংশেরই সদর দপ্তর আমেরিকার ওয়াশিংটন ডিসিতে। বাট কয়েকটি অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে যাদের সদর দপ্তর ওয়াশিংটন ডিসির বাইরে, বিশেষ করে নিউ ইয়র্কে। তার মধ্যে একটি হচ্ছে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটির সদর দপ্তর তাহলে নিউ ইয়র্কে। খুবই কনফিউজিং, কারণ পৃথিবীর অধিকাংশ সংস্থার সদর দপ্তর জেনেভায়, আবার ওই যে বললাম যে আর্থিক সংগঠনের হলে ওয়াশিংটন ডিসিতে হয়, কিন্তু এক্সেপশনালগুলো আপনাকে মাথায় রাখতে হবে। বাংলাদেশের উপজেলা ব্যবস্থা চালু হয়েছিল কোন সালে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উপজেলা ব্যবস্থা, বাংলাদেশের উপজেলা ব্যবস্থা চালু হয়েছিল 1993 সালে। আরও এক্সট্রা কয়েকটা ইনফরমেশন দিই। উপজেলা ব্যবস্থা, উপজেলা পরিষদ গঠিত হয়, সংক্ষেপে লিখি, গঠিত হয়, তারপরে কি চালু হয়, আর আরেকটা হচ্ছে প্রথম নির্বাচন হয়। এই তিনটি সাল আপনি মনে রাখবেন। কিসের? উপজেলা, উপজেলা পরিষদ। উপজেলা পরিষদ গঠিত হয়েছিল প্রথম 1982 সালে। প্রথম চালু হয়েছিল, গঠিত হলেই কিন্তু চালু হয়ে যায় না, পরের বছর চালু হয়েছিল 1983 সাল থেকে। আর প্রথম নির্বাচন হয়েছিল 1985 সালে। এই তিনটি সাল মনে রাখবেন, উপজেলা সংক্রান্ত তিনটি সাল অনেক বেশি আসে। পরের প্রশ্ন, সবার জন্য শিক্ষা স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে? বাংলাদেশে যে টাকা মুদ্রা আছে তার মধ্যে 1, 2, 5, 10 এই একটির মধ্যে লেখা আছে সবার জন্য শিক্ষা, এরকম একটি স্লোগান লেখা আছে। আপনি কি জানেন সেটি কোন টাকায় লেখা আছে? আপনার পকেটে এই মুহূর্তে যদি 2 টাকার একটা কয়েন থেকে থাকে, তাহলে সেটি বের করে দেখেন, সেখানে লেখা আছে সবার জন্য শিক্ষা। আর আপনার পকেটে যদি একটি 1 টাকার নোট বা কয়েন থেকে থাকে, নোট না কয়েন থেকে থাকে, তাহলে সেখানে লেখা থাকবে পরিকল্পিত পরিবার, পরিকল্পিত পরিবার, সবার জন্য, সবার জন্য খাদ্য। ঠিক আছে, এটা কোথায় লেখা আছে? 1 টাকার নোটে। আপনি জীবনে এত টাকা পয়সা ঘাটাঘাটি করছেন, ঠিক আছে, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 1000 টাকা, হাজার হাজার টাকা নাড়াচাড়া করছেন, মাগার একদিনও খেয়াল করে দেখেননি ওই টাকায় কিসের ছবি আছে। একদিনও খেয়াল করে দেখেননি ওই টাকায় স্বাক্ষর কে করেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নাকি অর্থ সচিব। একদিনও খেয়াল করে দেখেননি ওখানে কি লেখা আছে। একদিনও খেয়াল করে দেখেননি ওখানে শাপলা কয়টা আছে, তারকা কয়টা আছে। হ্যাঁ, কিচ্ছু খেয়াল করে দেখেননি, খালি টাকা পাইছেন আর খরচ করছেন, উড়াইছেন। পরীক্ষার হলে গিয়ে হয়তো ভাড়া দিয়েই গেলেন পরীক্ষার হলে পরীক্ষা দিতে, এবার পরীক্ষায় আসছে যে কোন টাকায় কি লেখা আছে, এরকম টাইপের প্রশ্ন আসছে, আপনি পারবেন না, কারণ আপনি দেখেনই নাই কখনো। হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে 2 টাকায় থাকে সবার জন্য শিক্ষা, আর 1 টাকায় থাকে পরিকল্পিত পরিবার, সবার জন্য খাদ্য, এই কথাটা লেখা থাকে। পরের প্রশ্নে যাব, বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? বাংলাদেশে কয়েক ধরনের ব্যাংক আছে। একটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, তারপরে হচ্ছে সরকারি তফসিলভুক্ত সরকারি বা রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক, আরেকটা হচ্ছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, আরেকটা ধরন হচ্ছে বিশেষায়িত ব্যাংক। আর বেসরকারি ব্যাংকের মধ্যেও আবার 2টা ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে বিদেশি। তো এখানে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? আনসার হচ্ছে আরব বাংলাদেশ ব্যাংক। একে আমরা এবি ব্যাংক বলি। একে আমরা কি বলি? একে আমরা ইংরেজিতে বলি এ বি। বাংলাদেশের ব্যাংকিং এবং অর্থনীতি সম্পর্কে আপনার অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। এবি ব্যাংক 1982 সালে
1982 সালে এবি ব্যাংক বা আরব বাংলাদেশ ব্যাংক প্রথম বেসরকারি বিদেশি ব্যাংক, এটি কিন্তু একটা বিদেশি ব্যাংক বা বেসরকারি ব্যাংক হিসেবে যাত্রা শুরু করেছিল। পরের প্রশ্ন, বাংলাদেশের ইউরিয়া সার উৎপাদনের কাঁচামাল কি? মানে কোন কাঁচামাল ব্যবহার করে ইউরিয়া সার উৎপাদন করা হয়? ইউরিয়া সারের কাঁচামাল কি? এইগুলো হচ্ছে ইউরিয়া সার তৈরির কাঁচামাল। বাংলাদেশে যে কাঁচামাল কি বলে ইউরিয়া সার তৈরি হয় সেটি মূলত প্রাকৃতিক গ্যাস, এবং কি গ্যাস দিয়ে তৈরি হয়? NH3CH4 আর CO2। NH3CH4 আর হচ্ছে CO2। আপনি একটু আমাকে কমেন্টে জানান যে এটি আসলে এর মানে প্রায়োগিক নাম কি। মানে আমরা তো এগুলো এভাবে বলি না। তো যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা পারবেন, তো এটা আর্টস যারা পড়েছেন তাদেরকেও আসলে জানতে হবে। চাকরির পরীক্ষায় আপনাকে বিজ্ঞান অবশ্যই জানতে হবে, আপনি যতই আর্টসে পড়েন। তো যাই হোক, আপনি এটা একটু জানান আমাকে, যারা এই মুহূর্তে আছেন তারা আমাকে এই 3টি গ্যাসের নাম লিখে জানান। মানে আমরা কিভাবে ব্যবহার করি, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এরকম নাম দিয়ে ব্যবহার করি না আমরা। তো NH3CH4 আর CO2 এই 3টি গ্যাসের আসলে ব্যবহারিক নাম কি? আচ্ছা, মিথেনও বলছেন। হ্যাঁ, আমি যেটা লিখেছি এর মধ্যে মিথেনও আছে। আছে। শুধু প্রাকৃতিক গ্যাস না, কোন প্রাকৃতিক গ্যাস? আপনি তো স্পেসিফিকভাবে সেটাও জিজ্ঞেস করতে পারে, তাই না? প্রাকৃতিক গ্যাস তো অনেকগুলো আছে, নাম তো আছে অনেকগুলো। কোন প্রাকৃতিক গ্যাস? নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন বলেছেন আল মামুন খান। নাইট্রোজেন হয়েছে, কার্বন ডাই অক্সাইড হয়েছে, বাট অক্সিজেন হয়নি। আচ্ছা, আপনারা লিখতে থাকেন, আমি পরের প্রশ্নে যাই। বাংলাদেশের জলপথের যানবাহন নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কি? বাংলাদেশে যে জলপথের যানবাহন মানে কি, লঞ্চ, স্টিমার, নৌকা, জাহাজ, এগুলো নিয়ন্ত্রণকারী অবশ্যই একটি প্রতিষ্ঠান আছে। সড়কে গাড়ি চলাচলের জন্য নিয়ন্ত্রণের জন্য এমন একটা প্রতিষ্ঠান আছে না, বিআরটিএ আছে, যেটা সড়ক পথে যা চলে তা নিয়ন্ত্রণ করে, বাস, ট্রাক, ভ্যান, রিক্সা, সাইকেল, বাইসাইকেল। তো নদীপথে বা জলপথে যা চলে সেটা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হচ্ছে BIWTA, বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি। পুরোরূপ কি? বাংলাদেশ ইনল্যান্ড মানে মানে ওই যে কি বলে যে নৌপথ, ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি। হ্যাঁ, BIWTA। পরের প্রশ্নে যাব আমরা। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? আমরা গত ক্লাসেও একটি উন্নত ফসলের জাত নিয়ে পড়েছি, আজকে আমাদের পড়তে হবে ম্যানিলা, সুমাত্রা। হ্যাঁ, ম্যানিলা, সাথে আরো আছে সুমাত্রা, সুমাত্রা, তারপরে হচ্ছে ভার্জিনিয়া গোল্ড, ভার্জিনিয়া গোল্ড, এগুলো মূলত তামাকের একটি উন্নত জাত। পেট্রোবাংলা কি? পেট্রোবাংলা হচ্ছে একটি কোম্পানি। বাংলাদেশে যে খনিজ তেল, কি বলে যে তেল, গ্যাস এবং খনিজ সম্পদ, খেয়াল করি পেট্রোবাংলা কি? বাংলাদেশে তেল, গ্যাস, খনিজ সম্পদ অনুসন্ধান করা, তারপরে উত্তোলন করা, বিক্রয় ও বিপণন করা এবং সর্বোপরি নিয়ন্ত্রণ করার দায়িত্বে যে প্রতিষ্ঠান কাজ করে তার নাম হচ্ছে পেট্রোবাংলা। 1985 সালে 13টি কোম্পানি নিয়ে পেট্রোবাংলা যাত্রা শুরু করে, এবং এটি একটি কোম্পানি, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি। পরের প্রশ্নে যাব আমরা। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের সঙ্গীত? বাংলাদেশের সঙ্গীত সম্পর্কে আপনাকে জানতে হবে। গম্ভীরা মূলত
চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের সঙ্গীত। গম্ভীরা, ভাওয়াইয়া, ভাটিয়ালি কে কোন অঞ্চলের, এটি ভালো করে জানতে হবে। আজকে আমরা জানলাম গম্ভীরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গান। যদি চাপাই না থাকে তাহলে আমরা অ্যান্সার দেব রাজশাহী। যদি রাজশাহী থাকে রাজশাহী। যদি চাপাই আর রাজশাহী দুটিই থাকে তাহলে অবশ্যই চাপাই করব। চাপাই নাই, রাজশাহী আছে, তাহলে রাজশাহী অ্যান্সার করব। গম্ভীরা। পরের প্রশ্ন, বৈশুখ কোন উপজাতিদের বর্ষবরণ উৎসব? বৈশুখ, বৈশুখ বৈশাবী বলে একটা অনুষ্ঠান আছে, সেটা আমি অন্য একটা ক্লাসে প্রশ্ন নিয়ে আলোচনা করব। বৈশাবীর বই মানে বৈশুখ, এটি মূলত ত্রিপুরাদের একটি অনুষ্ঠান। বৈশুখ ত্রিপুরাদের অনুষ্ঠান। তারপরে সাংগ্রাই আছে, জলকেলি আছে, বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন উপজাতির বিভিন্ন উৎসব সম্পর্কে আমাদের জানতে হবে। আজকে আমরা ভালো করে মনে রাখি একটা, বৈশুখ ত্রিপুরাদের অনুষ্ঠান। পরের প্রশ্নে যাব আমরা, গডউইন অস্টিন পর্বতশৃঙ্গটি কোন পর্বতমালার? ভূগোল থেকে আরেকটা প্রশ্ন, গডউইন অস্টিন এর অপর নাম কি? K2। K2 বা গডউইন অস্টিন কারাকোরাম পর্বতের শৃঙ্গ। কারাকোরাম পাকিস্তান এবং চীন সীমান্তে একটি বিশাল দীর্ঘ পর্বত শ্রেণী আছে যার নাম হচ্ছে কারাকোরাম পর্বত। বিশ্বের সবচেয়ে উঁচু হাইওয়ে ট্রান্স কারাকোরাম হাইওয়ে, পাকিস্তান থেকে চীন পর্যন্ত যেটা গেছে এই কারাকোরাম পর্বতের মধ্য দিয়েই। এরই সর্বোচ্চ একটা শৃঙ্গের নাম গডউইন অস্টিন বা অপর নাম হচ্ছে K2। এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। কি বলেছি? এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এভারেস্টের পরেই যে উঁচু পর্বতটা তার নাম হচ্ছে পর্বতশৃঙ্গ, তার নাম হচ্ছে গডউইন অস্টিন। আর তৃতীয় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্ন, বসফরাস প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে? প্রণালী থেকে একটা প্রশ্ন রেখেছি। আমি আগেই বলেছিলাম যে ইস্তাম্বুলে আরেকবার আমরা ফিরে আসব। দেখেন, ইস্তাম্বুল শহর, এটা ইস্তাম্বুল শহর। হ্যাঁ, ইস্তাম্বুল শহরের মাঝখান দিয়ে একটি প্রণালী ইস্তাম্বুলকে দুই ভাগে ভাগ করে ফেলেছে। ইস্তাম্বুল শহরের মাঝখান দিয়ে এই যে এই প্রণালীটার নাম হচ্ছে বসফরাস প্রণালী। এই প্রণালীটার নাম কি? বসফরাস প্রণালী। এর এই পাশে আছে কৃষ্ণ সাগর, আর এর এ পাশে আছে সেটা হচ্ছে এর এ পাশে আছে মর্মর সাগর। মনে থাকবে? আর মাঝখানে শহরটার নাম কি যেন বললাম? ইস্তাম্বুল। এটা এবং এটা দুটাই ইস্তাম্বুল। তাহলে বসফরাস প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে আর কাকে পৃথক করেছে? দুটাই কিন্তু হয়ে যাচ্ছে। পৃথক করেছে, ইস্তাম্বুল শহরকে দুই ভাগে ভাগ করেছে। এর এই পাশটা হচ্ছে ইউরোপ, আর এই পাশটা হচ্ছে এশিয়া। ঠিক আছে, এশিয়া। তাহলে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে আর কৃষ্ণ সাগরকে মর্মর সাগরের সঙ্গে যুক্ত করেছে বসফরাস প্রণালী। খুবই ইম্পর্টেন্ট প্রণালী, খুবই ইম্পর্টেন্ট একটা প্রণালী। আচ্ছা, এ পাশে একটা ইস্তাম্বুল লিখে দিই, তাছাড়া হয়তো আপনারা আবার ভুল করবেন। ইস্তাম্বুল, ঠিক আছে। আর এটি হচ্ছে বসফরাস। এই তো আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করতে হবে। শেষ প্রশ্নটা আমরা শেষ করে ফেলেছি। আশা করি আপনি খুব ভালো করে চমৎকার করে এই প্রশ্নগুলো আয়ত্ত করবেন। তো এই মুহূর্তে আপনি জানান যে কার কয়টি হলো। আজকে যে 35টি প্রশ্ন আপনি পড়লেন এর মধ্যে নিজে থেকে সঠিক উত্তর দিতে পেরেছেন কয়টির, এটি একটু জানান কমেন্টে। আমি শাহিন স্যার আজকের মতো এখানেই বিদায় চাইছি। দেখা হবে ইনশাল্লাহ আবার পরবর্তী ক্লাসে, পরবর্তী আরও গুরুত্বপূর্ণ 35টি প্রশ্ন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।